ভাই 20 টাকা দে তো, বাড়ি দেবো, ভ্যান ভাড়া নেই। কি আর বলবো তোর, এই আইফোন 17 প্রো ম্যাক্স দেখেছিস, এই কিনে আমার নিজের কাছে 10 টাকা আছে, নে অর্ধেক পথ ভ্যানে যাবে আর অর্ধেক পথ হেঁটে যাবে, যা 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 যা। 24 hours later. ভাই এই দেখ আইফোন 17 প্রো কিনেছি। হেই, তুই না 2 দিন আগে আমার কাছ থেকে ভ্যান ভাড়া টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলি, এখন টাকা কোনতে পালি? আল্লাহর কাছে বিচার রইল। আসসালামু আলাইকুম। গত কিছুদিন একটা বিষয় খেয়াল করলাম যে আইফোন কেনার হিড়িক পড়েছে। মানে কাহিনী কি, যাদের কাছেও কিনা 2 দিন আগে টাকা ছিল না তারাও এখন আইফোন কিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। আসল ঘটনা হলো 16 ডিসেম্বর তো বাংলাদেশে আনঅফিশিয়াল ডিভাইসগুলো সব বন্ধ হতে চলেছে, এটা মোটামুটি শিওর বলা যায়। তবে আরও একটা নিউজ শোনা যাচ্ছে যে 16 ডিসেম্বরের আগে যে সকল আনঅফিশিয়াল ডিভাইস কেনা হবে সেগুলো সব অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এই নিউজটা পাওয়ার পর থেকে যাদের ইচ্ছা ছিল একটা আইফোন নিবে, দাম কমলে নিবে ভাবছিল, তারা ঝটপট এই সুযোগটা কাজে লাগাচ্ছে, যেহেতু এখন দামটা কিছুটা কম আছে। যাই হোক ভাই, আমি এই বিপজ্জনক সময়ের ভিতরে কিন্তু নাই। আমি প্রায় 1.5 মাস আগেই 17 প্রো ম্যাক্সটা নিজে ব্যবহার করার জন্য নিয়েছি এবং অরেঞ্জটা নাই, সিলভার কালারটা নিয়েছি। আমার কাছে মনে হলো যে সিলভার কালারটাই আমার সাথে যায়। আপনি যদি আইফোন অথবা যে কোনো ধরনের ব্র্যান্ড নিউ ডিভাইস বা প্রিয়ন ডিভাইস নিতে চান, তারা চলে যেতে পারেন লাইক টেলিকমে। বসুন্ধরা সিটিতে অ্যান্ড যমুনা ফিচার পার্কে ফিজিক্যাল শপ রয়েছে এবং তাদের কাছে ডিভাইস এক্সচেঞ্জ করারও সুবিধা রয়েছে। ফেসবুক পেজ থেকেই আপডেট প্রাইস জানতে পারবেন সকল ডিভাইসের। আমি কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন বক্সে ইনফরমেশনগুলি দিয়ে রাখবো। মোটামুটি এই ফোনের রিভিউ আনবক্সিং আপনারা অনেকেই দেখেছেন, তাই আমরা ওইদিকে যাচ্ছি না। চলেন এই ভিডিও থেকে আইফোন 17 প্রো ম্যাক্সকে একটু ভিন্নভাবে জানা যাক। আমি 2011-12 সাল থেকে একজন অ্যান্ড্রয়েড ইউজার। এই যে এত বছর অ্যান্ড্রয়েড ব্যবহার করে আমি আইফোন নিলাম, আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন মনে হয়েছে, আইফোনে এসে আমি কি কি সুবিধা অসুবিধা ফেস করেছি। আপনি যদি আমার অবস্থায় থাকেন, দীর্ঘ কয়েক বছর অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে ফেলেছেন, ইচ্ছা করছে একটা আইফোন নেয়ার, তবে আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স কেমন হতে পারে, আপনি কি কি সুবিধা অসুবিধা ফেস করবেন, সেই বিষয়গুলি জানাবো এই ভিডিওতে। প্রথমত আসি চেহারা সুরত নিয়ে। এটা যে দেখতে কেমন আপনারা জেনেছেন, আমি আর ওইটা নিয়ে কথা বলছি না। দেখেন, আইফোন সবাই নেয়, কিন্তু কেস ছাড়া কয়জন ব্যবহার করে দেখছেন? মাঠে ঘাটে রাস্তায় যেসব ফোন দেখেন, ওই দেখবেন কেস ব্যবহার করতে করতে হলুদ হয়ে গেছে, রং উঠে গেছে। আসল আইফোনের মজা কিন্তু কেউ নিতে পারে না, এটা আমিও পারি নাই ভাই। একটা ফোন কেনার 1 সপ্তাহ পরে আস্তে আস্তে আমি কেস ব্যবহার করা বন্ধ করি, কিন্তু এই 17 প্রো ম্যাক্স নেয়ার 1.5 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত সাইডে পলি করা আছে, পলির কোনা টোনা উঠে যাচ্ছে, তাও আমি টেনে টেনে লাগাই দিচ্ছি যেন ভাই বডি থেকে পলিটা না উঠে যায়, বডিতে যেন স্ক্র্যাচ না পড়ে। কারণ এই ফোন যদি হাত থেকে পড়ে ভাই, কত টাকা বাস খাবো, এই চিন্তা তো আমার মাথায় সবসময় থাকে। আপনারা যদি আমাদের ভিডিওটা একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমাদের ফোনের ক্যামেরা মডিউলটা দেখতে কিন্তু একটু ভিন্ন রকম। কারণ হলো এই জায়গাটাও আমি একটা প্রোটেক্টর লাগিয়েছি, যেটা কুজুমের ফুল কভার লেন্স প্রোটেক্টর নাম। ওটা শুধুমাত্র লেন্সের উপরে না, সম্পূর্ণ ক্যামেরা মডিউলটা ঢেকে রাখে, যে কারণে এই জায়গাটাও সুরক্ষিত থাকছে। আমার এক হাতে রয়েছে 17 প্রো আর এক হাতে প্রো ম্যাক্স। আমি যদি প্রোটা হাতে নেই, এটা কিন্তু আমার হাতে খুবই কমফোর্টেবল লাগে, মানানসই এক কথায় আমার হাতের জন্য, ছোটখাটো হাত। সেই তুলনায় 17 প্রো ম্যাক্স আমার হাতে কিন্তু একটা বাটখারার মতো মনে হয়, মানায় না দেখতে। তবে বাধ্য হয়ে আমাকে 17 প্রো ম্যাক্সটা নিতে হয়েছে, কারণ এর ব্যাটারি ক্যাপাসিটি বেশি। 17 প্রো ম্যাক্সে কিন্তু অনেক বেশি ব্যাকআপ টাইম দিতে পারে প্রো এর তুলনায়। যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, এখানে আমাকে ক্যামেরা বেশি সময় ব্যবহার করতে হয়, ব্যাকআপ টাইমও বেশি প্রয়োজন, যে কারণে মূলত 17 প্রো ম্যাক্সটা আমাকে নিতেই হয়েছে, যত এটা বড় বা ভারী সাইজের ফোন হোক না কেন। অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন। আমি যখন প্রথমবার 17 প্রো ম্যাক্স হাতে নিয়েছিলাম, আমার কাছে এর বডিটা সুপার চিপ মনে হয়েছে আইফোন বিবেচনায়। দেখেন, পিক্সেল 7 রয়েছে, এর বডিতেও অ্যালুমিনিয়াম, কয়েকবার পড়েছে, বডিতে অসংখ্য জায়গায় ডেন্ট রয়েছে, গ্লাসও ভাঙে নাই, শুধুমাত্র ডেন্টগুলো লক্ষণীয়। বাট আইফোন যদি পিক্সেল 7 এর মতো ওই কয়েকবার পড়ে, তো মনে হয় না এটা পিক্সেল 7 এর অবস্থায় থাকবে। বডিতে রয়েছে ক্যামেরা কন্ট্রোল, অ্যাপেলের আরও একটা ইনোভেশন, যেটা 16 সিরিজে অ্যাড হয়েছে সম্ভবত, হ্যাঁ 16 সিরিজে। তো এই জিনিসটার পজিশনটা ভাই এমন কেন? আমি যদি এইভাবে ফোনটাকে ধরি, আঙুল পৌঁছাচ্ছে না, কষ্ট হয়ে যাচ্ছে, তো আমাকে কিভাবে এইভাবে ধরে কন্ট্রোল করতে হবে? এটা কোনো পজিশন হলো? ভাবলাম যে আমার ফোনটা বড় সাইজের, ছোট সাইজের ফোনে হয়তো ঠিক আছে, কিন্তু না ভাই, ওই ছোট সাইজের ফোনে আরও দূরে সরাই নিয়ে গেছে। ছোট হলে কি হবে, এটার হাতটাও পৌঁছাবে না, এইভাবে ধরলে। এই যে মন থেকে একটা কথা বলি, এটাকে আমার কাছে মনে হয়েছে অ্যান্ড্রয়েডের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অনেকেই হয়তো জানেন না, আইফোনের বটম সাইডের স্পিকারটা কিন্তু এবার চেঞ্জ করা হয়েছে পজিশনটা। আগে ছিল রাইটে, এবার দেওয়া হয়েছে লেফটে, যে কারণে খুব বড় ধরনের কয়েকটা সমস্যা আমি পেয়েছি। যখন ফোনটা এভাবে আমি গেমিং করছি হাতে নিয়ে, তখন কিন্তু স্পিকারটা অলমোস্ট ঢেকে থাকে। যখন এইভাবে আবার মুভি দেখা হয়, তখনও কিন্তু ঢেকে থাকে। এক হাতে ব্যবহার করব, আঙুলটা ওই দেখেন স্পিকারের নিচে চলে আছে। স্টেরিও সাউন্ড যে এক্সপিরিয়েন্সটা, সেটা কিন্তু এই সমস্যার কারণে পাচ্ছিলাম না আমি, শুধুমাত্র স্পিকারের পজিশন চেঞ্জ করার কারণে। আমি জানি না পজিশনটা চেঞ্জ করার কি দরকার ছিল, তবে চেঞ্জ করে সুবিধা থেকে বরঞ্চ বলা যায় অসুবিধাই বেশি হয়েছে। চলেন এবার একটু ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। বেস মডেল থেকে শুরু করে মানে 17 সিরিজের সবগুলা মডেলেই কিন্তু এবার প্রোমোশন মানে 120 হার্টজের ডিসপ্লে দেওয়া হয়েছে। 17 প্রো ম্যাক্স এন্টি রিফ্লেকশন কোটিং রয়েছে, কিন্তু এইটা ফিল করতে হলে আপনাকে প্রোটেক্টর ছাড়া ফোন ব্যবহার করতে হবে। এমন কোনো পাবলিক কি
কি আছে যে প্রোটেক্টর ছাড়া আইফোন ব্যবহার করবে? আমি তো ভাই সেই কাতারে নাই। প্রো ম্যাক্সে 6.9 ইঞ্চের ডিসপ্লে দেওয়া হয়েছে, যেখানে 3000 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। সানলাইটে ওয়াও, মানে এত বেশি ব্রাইটনেস যেটা আপনি ডিরেক্ট সানলাইটে ব্যবহার করলে বুঝতে পারবেন না যে ব্রাইটনেস কম লাগছে। তবে এই ওয়াও ব্যাপারটা ম্যাও হয়ে যায় যখন আপনি কিনা ক্যামেরা অন করবেন আউটডোরে। মানে যদি 5 মিনিট 10 মিনিট ভিডিও শ্যুট করেন তখন অটোমেটিক ব্রাইটনেসটা রিডিউস হয়ে যাবে, আপনি চাইলে ম্যানুয়ালি ব্রাইটনেস আপও করতে পারবেন না। ওই সময়টাই মনে হয় যে 3000 নিটস পিক ব্রাইটনেস থেকে আসলে লাভ কি হলো, যদি কিনা আমি ভিডিও শ্যুট করার সময় দেখতে না পারি যে আসলে এই কি ভিডিও শ্যুট করছি। এটা আসলে কোনো সমস্যা না, আপনি রেগুলার ইউজেজে ব্রাইটনেস যে কম হয়ে যাচ্ছে ওই ব্যাপারটা খেয়াল করবেন না। শুধুমাত্র ক্যামেরা পার্টে এসে আমি লক্ষ্য করেছি, যে কারণে শেয়ার করলাম আর কি, যে আপনি যখন ক্যামেরাতে ভিডিও শ্যুট করবেন, লং টাইম ক্যামেরা অ্যাপ ব্যবহার করবেন, তখন ব্রাইটনেসটা কমে আসবে। ওইটা আসলে ফোনটাকে সুরক্ষিত রাখার জন্য। আউটডোরে যদি অতিরিক্ত গরম হয়ে যায়, সবসময় ব্রাইটনেস মানে 3000 নিটসে থাকে, পিক থাকে, তখন দেখা যায় হার্ডওয়্যারে কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে, যে কারণে মূলত অটোমেটিক ব্রাইটনেসটাকে রিডিউস করা হয়। আইফোনের ডিসপ্লে নিয়ে আসলে ওইভাবে বলা লাগে না, সুপার রেটিনা, এলটিপিও প্যানেল, এখানে আবার প্রোমোশন রয়েছে। 120 হার্টজ এখন কি একটু কম 165ও দিচ্ছে অনেকেই, না 120 হার্টজ আসলে কম কিছু না। আইফোনের স্মুথনেস অপটিমাইজেশন তো অন্য লেভেলের ভাই, এটাকে আসলেই ওইভাবে বোঝানোর কিছু নাই। আপনি এই ডিসপ্লে থেকে যে এক্সপিরিয়েন্সটা পাবেন এটা টপ অফ দ্য লাইন বলা যায়। এখানে হেড টু হেড কম্পেয়ার করার মতো একমাত্র স্যামসাংয়ের ডিসপ্লে আছে। আমার এই আইফোনটা নেওয়ার মূল কারণ কিন্তু ক্যামেরা, শখে না, আমার প্রয়োজনেই নিতে হয়েছে। যখন কোনো ইভেন্টে যাই, ছবি তোলা, ভিডিও শ্যুটের ক্ষেত্রে আইফোন অনেক বেশি কাজে আসে। আইফোনের ভিডিও কোয়ালিটি এখন পর্যন্ত সেরা, বিশেষ করে স্টেবিলাইজেশনের দিক থেকে, যেটা অ্যান্ড্রয়েডও কিন্তু পেরে ওঠে না। আবার অ্যান্ড্রয়েডে 8K তে শ্যুট করা যায়, তবে 8K দিয়ে করবোটা কি সেটাই বুঝতে পারি না। ফোনটার সামনে এবং পিছন থেকে কেমন ভিডিও কোয়ালিটি পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে সিনেমেটিক ভিডিওটা দেখাচ্ছি। এটা 1x এ শ্যুট হচ্ছে, 2x এবং 3x জুম করা যায়, বাট টেলিফটো লেন্স কিন্তু ব্যবহার হচ্ছে না, শুধুমাত্র ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করেই জুম করে থাকে। এজ ডিটেক্ট আসলেই অসাধারণ, আইফোনের সিনেমেটিক ভিডিও ভালো হয়ে থাকে, এটা আপনারা সবাই জানেন। আলট্রা ওয়াইড 4K 60 fps এ ভিডিও শ্যুট হচ্ছে। আইফোনের স্ট্যাবিলিটি, জুমের যে স্মুথনেস, এটার প্রশংসা সবাই করে থাকে। আমি আপনাদেরকে লাইভ জুম করে দেখাচ্ছি। এবার কিন্তু 4x টেলিফটো আছে, এখন 4.1x, এইটা 1x এবং 0.5x। কত সুন্দর লাগছে না আসলেই। মানে এখন পর্যন্ত স্মার্টফোনের ভিতরে আইফোনের ভিডিওটাই মানে কাজে লাগানোর মতো আর কি। আপনি এটা দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারবেন। এক্সপোজার ব্যালেন্স যেভাবে করে সেটা বোঝার উপায় থাকে না। দারুণ ভিডিও কোয়ালিটি, আপনারা সেই সাথে সাউন্ড কোয়ালিটিও কিন্তু শুনে নিতে পারেন। 4K 30 fps এ সিনেমেটিক মোডে ভিডিও শ্যুট করছি সেন্টার স্টেজ ব্যবহার করে। সামনের ক্যামেরাতে 4K 60 করা যাচ্ছে না, সিনেমেটিক মোডে যখন থাকছি তখন কিন্তু 4K 60 শ্যুট করা যায় না। আপনারা ভিডিও কোয়ালিটি দেখে নিতে পারেন, সিনেমেটিক মোডে আসলে কেমন ভিডিও কোয়ালিটি পাওয়া যায়, সাউন্ড কোয়ালিটিও শুনে নিতে পারেন পাশাপাশি। আমার কাছে তো ভালোই লাগছে, যদিও আমি এখনো সামনের ক্যামেরা ব্যবহার করে ওইভাবে কোনো কন্টেন্ট তৈরি করি নাই, তারপরেও দেখতে কি অসাধারণ লাগছে, তাই না? সামনে 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা দেওয়া হয়েছে। এটা খুবই সহজ হিসাব যে আমি ফোনটাকে ভার্টিক্যাল ধরে হরিজন্টাল ভিডিও শ্যুট করতে পারবো, ঠিক এইভাবে। খুবই কাজে যারা স্মার্টফোন ব্যবহার করে ব্লগ ভিডিও শ্যুট করেন, আউটডোরে ভিডিও শ্যুট করেন, বিশেষ করে লং ফরম্যাটে ভিডিও শ্যুট করেন, তাদের জন্য এটা কিন্তু ভালোই কাজে আসবে। আইফোন থেকে আসলে কেমন ছবি পাওয়া যায়, আমরা Xiaomi 17 Pro Max এবং iPhone 17 Pro Max এর একটা ক্যামেরা কম্পারিজন করেছিলাম, ওই পার্টটুকু দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার আসি ছোটখাটো কম্পারিজনে। আমরা প্রথমত আমার ছবি দিয়েই শুরু করি না, তো আমার দুইটা ছবি, একটা Xiaomi দিয়ে তোলা হয়েছে, একটা আইফোন দিয়ে তোলা হয়েছে। আইফোনের ছবিটা একদমই ন্যাচারাল, মানে ওই পরিবেশটা যেমন, আমাকে দেখতে যেমন, ঠিক তেমনই ছবি উঠেছে, এখানে কোনো কিছুই এআই দিয়ে অ্যাড করা হয় নাই। এবার যদি Xiaomi-তে আসি, কেন Xiaomi সবাই পছন্দ করে, এর ছবি বুস্টেড কালার পাওয়া যায়, ফেসটা একটু স্মুথ করে, পাশাপাশি ব্রাইট করে, দেখতে যেন সুন্দর লাগে। মানে আমার স্কিন টোন কিন্তু এরকম না যেমনটা আপনারা Xiaomi ছবিতে দেখছেন। টেলিফটো লেন্সের দুইটা ছবি দেখা যাক। এই জায়গায় একই রকম Xiaomi ফোনে আমরা একটু বুস্টেড কালার পাচ্ছি, একটু না বেশ ভালোই বুস্ট কালার দেখা যাচ্ছে, এন্ড সাদাটে ভাবটা কিন্তু খেয়াল করা যাচ্ছে, একটু হাসা হাসা সাদা সাদা ভাব রয়েছে। আমরা যদি এজ ডিটেক্ট দেখি টেলিফটোতে, তো জুম করলে স্পষ্ট বোঝা যাচ্ছে আইফোনের থেকেও Xiaomi ফোনের এজ ডিটেক্ট অনেকটাই বেটার। এখানে প্রত্যেকটা হেয়ার কিন্তু নোটিস করা যাচ্ছে, দেখা যাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র হেয়ার গুলা, বাট আইফোনে এজ গুলাকে অনেক বেশি স্মুথ করে ফেলেছে। লেফটের নিচের দিকে হাতের এরিয়াতে আমরা দেখতে পাচ্ছি আইফোনে কিন্তু খুব ভালোভাবে এজ ডিটেক্ট করতে পারে নাই। লো লাইটে এসে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আইফোনের টেলিফটোর ছবি কিছুটা হইলেও বেটার, মানে রিয়েল কালার, রিয়েল স্কিন টোন সেটা আইফোন থেকেই পাওয়া যাচ্ছিল। তৈলাক্ত মুখের যে চেহারা, একটু কালচে ভাব, মানে মানুষটা দেখতে যেমন ঠিক সেরকম ছবি পেয়েছি। টি শার্টের কালারটাও কিন্তু এরকম। আমরা সবাই জানি আইফোন এআই তে পিছিয়ে রয়েছে। এখন Xiaomi ফোনে
লো লাইটের কিছু কিছু ছবি যখন অতিরিক্ত জুম করে তোলা হচ্ছিল তখন কিন্তু আইফোনের থেকে বেশি ডিটেলস অ্যান্ড কালার পাওয়া যাচ্ছিল। আমরা কিন্তু আইফোনে অতটাও সুবিধা করতে পারি না এই ছবিতে। আমার হাতের আইফোনটা 256GB ভেরিয়েন্ট, আর এটা অস্ট্রেলিয়ান, যেখানে একটা সিম একটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যায়। এখানে ওই ন্যানো সিম কার্ড ব্যবহার করার জন্য কিন্তু ব্যাটারি ক্যাপাসিটিটা কিছুটা কমেছে। যারা দুইটা সিম ভার্সন নেবেন তাদের ব্যাটারি ক্যাপাসিটি আবার বেশি থাকবে। পারফরমেন্সে আসি, বলা যায় যে আমার লাইফে এখন পর্যন্ত ব্যবহার করা এটা সব থেকে পাওয়ারফুল একটা স্মার্টফোন। এখনো পর্যন্ত আমি অ্যান্ড্রয়েডের কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস কিন্তু ব্যবহার করি নাই। অ্যান্ড্রয়েডের ফোন পাওয়ারফুল, কিন্তু ব্যাপার হলো অপটিমাইজেশনে। আইফোনে যে সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের অপটিমাইজেশন থাকে, কারণ সব কিছুই অ্যাপল তৈরি করে। অ্যান্ড্রয়েডের ফোন তো অনেক রিভিউ করেছে জীবনে, কিন্তু একটা স্মার্টফোন পাই নাই যে স্মার্টফোনে 120 FPS গেমিং করা যাচ্ছে, আবার টেম্পারেচার থাকছে বিলো 40। বাট অ্যাপল ফার্স্ট টাইম তাদের আইফোনে ভেপার চেম্বার কুলিং অ্যাড করেছে, আর যে কারণে এই ফোনটায় আমরা সিওডি গেম, মানে সিওডি এম যেটা, ওই গেমটা খেলেছি 120 FPS, যেখানে টেম্পারেচার ছিল 34, 35 আশেপাশে, 34-35 এর আশেপাশে। এটা কিন্তু অবিশ্বাস্য যে এত বেশি FPS আমরা গেমিং করেছি এরকম একটা পাওয়ারফুল ফোনে, যেখানে টেম্পারেচারটা 34-35 থাকছে। মানে রেগুলার ইউজেজে অ্যান্ড্রয়েড ফোন যেমন গরম হয়, আইফোনের এই ফোনটা ঠিক সেরকম গরম হচ্ছিল। গেমিং পারফরমেন্স নিয়ে আর খুব বেশি বলা লাগবে মনে হয় না। আমি এখানে পাবজি গেমও 120 FPS খেলতে পারছিলাম, সিওডিএম, তারপরে আরও বেশ কিছু হাই গ্রাফিক্সের গেম 120 FPS খেলা যায়। মোট কথা এখনকার সময়ের সকল গেমই 120 FPS খেলা যায়। আর পিসি গেম তো দুই একটা আছে, বেশ কয়েকটা পিসি গেম আছে। আমি ফার্স্ট টাইম ইনস্টল করছিলাম, বাট ওইগুলা খুব একটা ভালো লাগে নাই, মানে এফপিএসটা ওইরকম স্টেবল দিতে পারে না। আইফোন নেওয়ার পরে যতই খারাপ এক্সপিরিয়েন্স আসুক না কেন, একটা জায়গায় আমি সব কিছু ভুলে যাই, সেটা হলো এর ফেস আইডি। দিন হোক বা রাত্রে, ও যে মালিকের হাতে আছে আমার প্রমাণ দেওয়ারও প্রয়োজন হয় না, ওই ফিঙ্গার দিয়ে ও নিজে থেকেই বুঝতে পারে। এই জায়গাটায় আমি বেস্ট এক্সপিরিয়েন্সটা পেয়েছি। অ্যান্ড্রয়েডে আলট্রাসনিক বলেন বা অপটিক্যাল বলেন, সবসময় আপনাকে ফিঙ্গার দিতে হয়, আঙুল দিয়ে প্রেস করতে হয়, কিন্তু আইফোনে কখনো এটা প্রয়োজন হয় না। ও মালিকের হাতে আছে, অটোমেটিক ও বুঝে যাবে। আপনি যত জায়গায় লক দিয়ে রাখেন না কেন, আপনি জাস্ট ওপেন করেন, আপনার হাতে রেখে একটু ফোনের দিকে তাকিয়ে থাকলে হচ্ছে, অন্যদিকে তাকাইলে কিন্তু আবার রেসপন্স করবে না। বলে না একটা জিনিসের ভালো মন্দ দুইটা পিঠ আছে, এই ফেস আইডিরও রয়েছে। আপনি সবসময় তো হাতে রেখে ফোন ব্যবহার করবেন না ভাই। যখন একটু কিছু খাবার দাবার খাই, তখন তো ফোনটা টেবিলে রেখে একটু চালাইতে ইচ্ছা করে, ওই সময়টাই লাগে বিরক্ত, কেননা হাতে নিয়ে আবার ওর দিকে তাকাইতে হবে, তারপরে ওপেন হবে। আইফোন নিয়ে কথা বলছি আর আইওএস নিয়ে কথা হবে না, এটা তো হতেই পারে না। এমনিতেই স্মুথ, তারপরে আবার ওই যে লিকুইড গ্লাসের জেলি জেলি ভাব, এটা দেখতে যে এত সুন্দর লাগে, আমি অ্যান্ড্রয়েডে তো এই জিনিসগুলো পাই নাই, আর আইফোন ইউজাররাও কখনো পাই নাই। এই ফার্স্ট টাইম আইফোনের এই আপডেটের মাধ্যমে লিকুইড গ্লাসের এক্সপেরিয়েন্স সবাই নিচ্ছে। নতুন হিসাবে জিনিসটা আমার কাছে একটু ভিন্ন রকমই মনে হলো। জেলি জেলি একটা ভাব রয়েছে, কিছু কিছু জায়গায় সুন্দর লাগে, মনে হয় যেন এটা নাড়াইতেই থাকি। এখন ভাই ওএস যতই ভালো হোক, আমি এই যে সোয়াইপ করে ব্যাকে আসার যে ব্যাপারটা, কোথাও ঢুকলাম এইভাবে যে ব্যাকে আসবো, এইটা ভাই দিতে কি সমস্যা? মানে একটা ফোন ব্যবহার করতে তো সুবিধা, এটা থাকলে আমি এক হাতে সহজে ব্যাকে আসতে পারছি, দুই হাতে ব্যবহার করলেও তো এটা খারাপ কিছু না। এটা যে আইফোনে থাকলে অ্যান্ড্রয়েড থেকে কপি করা হয়ে যাচ্ছে, ব্যাপারটা তো এরকম না। হ্যাঁ যাই, কিন্তু কিছু কিছু অ্যাপ্লিকেশনের ভিতরে আপনি এইভাবে ব্যাকে আসতে পারবেন, কিন্তু ওইটাও কঠিনভাবে, মানে মাঝে মাঝে ওই ব্যাকটাও হয় না ভালোভাবে। সব জায়গায় যদি এই ব্যাকে আসার অপশনটা থাকতো সোয়াইপ করে, তাহলে মনে হয় খুবই ভালো হতো। এরপর আসি দ্বিতীয় একটা খারাপ এক্সপিরিয়েন্স, বাংলা ভয়েস। যারা বাংলা ভয়েস অভ্যস্ত, মানে টাইপিং করার সময় এই তুমি কেমন আছো মুখ দিয়ে বললেই লেখা চলে আসে, এটা কিন্তু ভাই এখানে আপনি অত সহজে করতে পারবেন না। জিবোর্ড যে অ্যাপ্লিকেশন আমরা অ্যান্ড্রয়েডে ব্যবহার করে অভ্যস্ত, ওইটা কিন্তু এখানে লাস্ট আপডেট আসছে 3 কি 4 বছর আগে। মানে জিবোর্ডের কোনো আপডেটই আসে না আইফোনে, বুঝতে পারছেন? আপনাকে আইফোনের কিবোর্ড ব্যবহার করতে হবে, ওখানে বাংলা টাইপিং করা যায়, কিন্তু কি আর মুসিবতে পড়ছিলাম একবার বলবো ভাই, একটা লেখা এই জায়গায় আমি কোনোভাবে লিখতে পারছি না, দেন আমাকে অ্যান্ড্রয়েডে লিখে কপি করে পেস্ট করে এখানে এসে ওইটা টাইপ করা লাগছে। সেই অ্যান্ড্রয়েডের হেল্প কিন্তু আমাকে নিতেই হয়েছে। আইফোন বক্সের ভিতরে চার্জার দেয় না। আমি ওই পিক্সেল কেনার সময় একটা ওই চার্জার কিনছিলাম অ্যাঙ্কারের, সম্ভবত 30 ওয়াটের একটা চার্জার, সেটা দিয়ে আমি আইফোনকে চার্জ করতে পারছি। আইফোনের এইবার হচ্ছে 17 প্রো ম্যাক্সে 40 ওয়াটে সর্বোচ্চ চার্জ করা যায়, ওই চার্জারটা 30 ওয়াটে, ওইটা দিয়ে হয়ে যাচ্ছে আমার, মানে আলাদাভাবে চার্জার কেনার কোনো প্রয়োজন হলো না, এটা ভালো লাগছে। দ্বিতীয়ত হলো ওয়্যারলেস চার্জিং রয়েছে 30 ওয়াট, বাট আমি এখনো পর্যন্ত এটা ব্যবহার করি নাই, তাই ওইটার এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারছি না। শুরুতেই আপনাদেরকে জানিয়েছিলাম যে প্রো ম্যাক্স নেয়ার মেইন কারণটা কিন্তু এর ব্যাটারি, যেন আমি ব্যাকআপ টাইম ভালো পাই। আমি 2019 সালে রক 2 ফোন নিয়েছিলাম, ওই সময় 6000 mAh ব্যাটারি ছিল ফোনটাতে, অ্যান্ড ওইটাতে খুবই দারুণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যেত। সেই জায়গাটায় এই ফোনটা নিয়ে আমার কাছে মনে হয়েছে না,
সেম ব্যাটারি ব্যাকআপ হয়তো বা পাচ্ছি আমি। হ্যাঁ, তারপরে পিক্সেল নিয়েছিলাম, কিন্তু ভাই এটা হাফবেলা যায় কোনো রকম। আমি যদি একটু হেভি ইউজ করি হাফবেলার উপরে আর যাইতে পারে না, এরে সবসময় চার্জে দিলেই ভালো হয়। বাট আইফোনটা নেওয়ার পরে সারাদিন ব্যবহার করেছি, সারাদিন ব্যবহার করার পরে দেখা যাচ্ছে যে 50% আপ চার্জ থাকে হেভি ইউজ করার পরেও, মানে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা নাই। তবে আপনি যদি ক্যামেরা অ্যাপ ব্যবহার করেন, বেশি ভিডিও টিডিও শ্যুট করেন, ওই সময় কিন্তু ব্যাটারি আর এত ভালো ব্যাকআপ টাইম দিতে পারে না। একদিন কোনো রকম চালিয়ে নেওয়া যাবে যদি আপনি সারাদিন ছবি তুলেন বা শ্যুট টুট করেন। আইফোন নেওয়ার পরে অনেকেই একটা জিনিস নিয়ে বেশি চিন্তা করে, সেটা হলো এর ব্যাটারি হেলথ। ভাই আমি সত্য কথা বলি, কেনার পরে একটু রিসার্চ করে দেখলাম যে ব্যাটারি হেলথ নিয়ে এত চিন্তা করার কিছু নাই। মানে ওইটা নিয়ে এত চিন্তা করার কি আছে? একটা ফোন টাকা দিয়ে কিনছি, ইচ্ছা মতো ব্যবহার করবো, এটাই তো নিয়ম না? চার্জে দেওয়ার যে সাইকেলের ব্যাপারটা, আমরা হয়তো অনেকেই ভাবি যে 80% চার্জ আছে, আমি যদি আর 20% চার্জ করে ফেলি তো এক সাইকেল চলে যাবে। না, আপনি ওই 20% কমপ্লিট করলেন, আরও 80% কমপ্লিট করতে হবে আপনাকে, তারপরে এক সাইকেল যাবে। সে আপনি যখনই করেন না কেন 100% ফুল চার্জ না করা পর্যন্ত আপনার এক সাইকেল কাউন্ট হবে না। এখনকার ফোনগুলো এমনিতেই স্মার্ট, ওর ব্যাটারিটাকে ভালো রাখার জন্য যা কিছু করার এসওসিতে দেয়া আছে, এআই ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে, নিজে থেকেই ও ব্যাটারির হেলথটাকে ঠিক রাখতে পারবে। আইফোন নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি আমার ইউজার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ শেয়ার করতে আপনাদের সাথে। এখন আপনার কাছে আইফোনে কি কি ভালো দিক মন্দ দিক রয়েছে সেগুলোও কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।